ইস্তাম্বুলের মেয়র ইকরাম ইমামোগলুকে গ্রেফতার করার পর তুরস্ক জুড়ে যে নজিরবিহীন বিক্ষোভ শুরু হয়েছিল তা শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। গত 19 মার্চ থেকে টানা 7 দিন আন্দোলন করার পর বিক্ষোভকারীরা বাড়ি ফিরে গেছে। স্থানীয় সময় মঙ্গলবার রাত 9টার দিকে বিক্ষোভের সমাপ্তি ঘোষণা করেন দেশটির প্রধান বিরোধী দল সিএইচপির নেতা ওজগুল ওজেল। বলেন, আমরা 7 দিন সফলভাবে আন্দোলন করেছি, আমরা এখন এই ময়দান থেকে চলে যাব। আন্দোলন নতুন ফরম্যাটে যাবে। আমরা ইস্তাম্বুলের প্রতিটি ওয়ার্ডে ইফতার মাহফিল করব। আমরা ঈদের দিন ঈদ জামাত করব। আজ ময়দান থেকে চলে যাবার সময় যদি আমাদের কোনো নেতাকর্মীর উপর আবারও পিপার গ্যাস নিক্ষেপ করা হয়, আবারও লাঠি চার্জ করা হয়, তাহলে আমরা 5 লাখ লোককে নিয়ে আবারও ময়দানে ফিরে আসব। আমরা মাথা নত করিনি, করব না। এদিকে সরকার পতনের পর এই আন্দোলনকে ঠান্ডা মাথায় মোকাবেলা করেছেন প্রেসিডেন্ট এরদোগান। সমঝোতার মাধ্যমে কোনো রক্তপাত ছাড়াই এত বড় আন্দোলনকে থামিয়ে দিয়ে তিনি তুরস্কের রাজনীতির অপ্রতিদ্বন্দ্বী খেলোয়াড় হিসেবে নিজেকে আবারও প্রমাণ করলেন। আপাতত তুরস্ক বড় ধরনের অনিশ্চয়তা ও বিশৃঙ্খলার আশঙ্কা থেকে মুক্তি পেল। 2বারের নির্বাচিত ইস্তাম্বুলের মেয়র ইমামোগলু দুর্নীতি ও সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে গ্রেফতার করার পর সাম্প্রতিককালে সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলন গড়ে তুলতে সক্ষম হয়েছিল তুরস্কের প্রধান বিরোধী দল সিএইচপি। টানা 7 দিন ধরে ইস্তাম্বুল সিটি কর্পোরেশন অফিসের সামনে বিপুল পরিমাণ নেতাকর্মীকে হাজির করতে সক্ষম হয় দলটি। এতে তুরস্কের মুদ্রার মান কমে গিয়েছিল 6%। এই সফলতা মেয়রের কারা মুক্তির আন্দোলনকে এরদোগানের পতন আন্দোলনে রূপান্তর করে। বিশ্ব মিডিয়ায় আন্দোলন তুরস্কের এরদোগান বিরোধী এই আন্দোলন বিশ্ব মিডিয়ায় ব্যাপক কভারেজ পায়। সেই সঙ্গে বাংলাদেশি মিডিয়াও গুরুত্বের সঙ্গে তা প্রচার করে। এরদোগানের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা বিশ্লেষণ চলতে থাকে। কেউ কেউ এটিকে এরদোগানের ক্ষমতার শেষ সময় বলে প্রচার করেন। বাংলাদেশি মিডিয়ায় যেসব সংবাদ প্রচার হয় তার বেশিরভাগ পশ্চিমা মিডিয়ার সংবাদের অনুবাদ। যে প্রতিবেদনগুলোতে বেশিরভাগ সময় উঠে এসেছে এরদোগান বিরোধীদের বক্তব্য। তবে এরদোগানের সমর্থক বা তুরস্কের সাধারণ জনগণের বক্তব্য খুব একটা চোখে পড়েনি। ফলে প্রায় তুরস্কের সঠিক চিত্রটি ধরতে ব্যর্থ হয় বাংলাদেশের মিডিয়া। এই আন্দোলনের বিরোধী দল তাদের প্রচুর নেতাকর্মীদের জড়ো করতে সফল হলেও সাধারণ জনগণকে খুব একটা টানতে পারেনি। ফলে এটি গণ আন্দোলনে রূপ নেয়নি। কারণ ইস্তাম্বুলের মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনেক দিনের এবং তাকে মেয়রের পদ থেকে সরিয়ে দেওয়ার কথাও সোশ্যাল মিডিয়াতে চাউর ছিল। তার দলের থেকে কেউ তাকে দুর্নীতি মুক্ত বলতে পারেনি, বরং তার দলের একটি অংশই গোপনে তার দুর্নীতির দলিল দস্তাবেজ তুলে দিয়েছে আদালতের হাতে। উদাহরণস্বরূপ, একটি কোম্পানিকে 322 মিলিয়ন লিরার টেন্ডার দিয়েছে ইস্তাম্বুল সিটি কর্পোরেশন। সেই একই হিসেব থেকে 2 দিন পর ইমামোগলুর ব্যক্তিগত কোম্পানির অ্যাকাউন্টে 500 মিলিয়ন লিরা প্রবেশ করেছে। এই জাতীয় অনেক দুর্নীতির ফাইলগুলো এখন ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। এই প্রমাণগুলোকে মিথ্যা বলতে পারছে না বিরোধী দল। ইমামোগলুর বিরুদ্ধে 556 বিলিয়ন লিরার ফান্ড তছরূপ করার অভিযোগ উঠেছে। সাধারণ মানুষ বলছে, তদন্ত হোক, নির্দোষ হলে ছাড়া পাবে, দোষী হলে সাজা হবে, কেউ আইনের ঊর্ধ্বে নয়। একদিকে দুর্নীতির প্রমাণ, অন্যদিকে দলের ভেতরের অন্তর্কোন্দলে এই আন্দোলন টিকতে পারেনি। সেই সঙ্গে তুরস্কে এই মুহূর্তে এরদোগানের বিরুদ্ধে বড় কোনো জন অসন্তোষ নেই। অর্থনীতি আগের চেয়ে ভালো, রপ্তানি আয় বাড়ছে, রিজার্ভ $170 বিলিয়ন ছাড়িয়ে গেছে। ফলে নির্ভর ছিল এরদোগান। প্রথম দিকে বিরোধী দলের এই আন্দোলন ছিল চমৎকার সুশৃঙ্খল। প্রতি রাতে নিয়ম করে তারা সিটি অফিসের সামনে জড়ো হতো। দিনে সবাই যার যার কাজে চলে যেত। কিন্তু পরবর্তীতে তুরস্কের নিষিদ্ধ ঘোষিত কিছু দলের নেতাকর্মীরা পুলিশের বিরুদ্ধে আক্রমণ শুরু করে। শান্তিপূর্ণ আন্দোলন সহিংস হয়ে ওঠে। পুলিশ হাজারের বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করে। পরে সরকারের সঙ্গে বিরোধী দলের একটি সমঝোতা হয়। সেখানে সিটি মেয়র কারাগারে থাকায় সেখানে সরকারি প্রশাসক নিয়োগ না দিয়ে বরং বিরোধী দলের থেকেই একজনকে ভারপ্রাপ্ত মেয়র পদে নির্বাচনের ব্যাপারে অঙ্গীকার করা হয়। এত সিটি কর্পোরেশন কার্যত বিরোধী দলের নিয়ন্ত্রণেই থাকছে। এতে সন্তুষ্ট হয়ে আন্দোলন সমাপ্তির ঘোষণা দেয় প্রধান বিরোধী দল। এতে একদিকে যেমন এরদোগানের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী পর্দার আড়ালে চলে গেল, একই সঙ্গে তুরস্ক বড় ধরনের ঝামেলা থেকে রেহাই পেল। শক্তি প্রয়োগ না করে কৌশলে বিরোধী দলকে ম্যানেজ করে ফেলেছেন এরদোগান। আসলে সময়টা এরদোগানের পক্ষেই ছিল। এই আন্দোলনে বিরোধী দল অন্য কোনো বিরোধী দলের সমর্থন পায়নি। কুর্দিরা সরকারের সঙ্গে শান্তি আলোচনায় আছে, তাই আন্দোলনে যোগ দেয়নি। অন্য দলগুলো সিটির কাজের ভাগ না পাওয়ার অভিমানে আন্দোলনে আসেনি। এদিকে তুরস্কের নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে ট্রাম্প। এরদোগানকে বলেছেন ভালো লিডার।
পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আমেরিকা সফরে গেছেন। সেখানে দুই দেশের মধ্যে উষ্ণ সম্পর্কের আভাস পাওয়া গেছে। সিরিয়ায় ইরানি প্রভাব ঠেকাতে এরদোগানকে পাশে দরকার ট্রাম্পের। সামনে এরদোগানের প্রধান চ্যালেঞ্জ মুদ্রাস্ফীতি এবং আরও কমিয়ে আনা সেগুলোকে, অর্থনীতিকে আরও বেশি শক্তিশালী করা। ততদিনে মানুষ ইমামোগলুর প্রতি মানুষের আবেগ কমে আসতে পারে। সুবিধাজনক পরিস্থিতি দেখতে আগামী নির্বাচন দিয়ে নিজেকে আবারও প্রেসিডেন্ট প্রার্থী করবেন এরদোগান। এই ধরনের জল্পনা রয়েছে তুরস্কে। বড় কোনো ঝামেলা তৈরি না হলে তুরস্কে আবারও এরদোগানই আসছেন।